নিলয় সান্দাকফু থেকে একাই নেমে আসার সিদ্ধান্ত নিল। ওর সঙ্গে ট্রেকিং করতে গিয়েছিল আরো 5 জন। ওরা সবাই রয়্যাল ট্রেকার্স ক্লাবের সদস্য, আবার পরস্পরের বন্ধুও। নিলয়রা কাল দুপুর 11টা নাগাদ সান্দাকফু এসে পৌঁছেছিল। ঠিক ছিল এখানে 2 দিন থাকবে, কিন্তু এসে থেকেই নিলয়ের মারাত্মক ব্রিথিং প্রবলেম শুরু হলো। আগে কোনোদিন এমনটা হয়নি। পাহাড়ে ওর এই প্রথম নয়। এর আগে অনেক কঠিন কঠিন ট্রেকিং করেছে। পঞ্চকেদার গেছে, মালাম গেছে, কোচালা গেছে। ওইসবের তুলনায় সান্দাকফু অনেক বাচ্চা। অথচ সেই সান্দাকফুতে এসেই ওর প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো। প্রথম থেকে ব্যাপারটা ও নিজে নিজে সামলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারল না। ভয়ঙ্কর ভাবে মাথার যন্ত্রণাও শুরু হলো। গা গুলাচ্ছে, বর্ণমে ভাবও এসে গেছে। দিনে যথেষ্ট ওষুধ থাকে। একটা মাথার যন্ত্রণা ওষুধ খেলো, বমির ওষুধ খেলো। বমি বমি ভাবটা একটু কমলো, কিন্তু তীব্র মাথার যন্ত্রণা আর শ্বাসকষ্ট ওকে ছাড়ল না। যারা পাহাড়ে চড়ে তারা জানে এই অবস্থায় পাহাড় থেকে নেমে যাওয়াই শ্রেয়। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থাকলে ব্যাপারটা এখনই সামলে নেওয়া যেত, কিন্তু ওদের কাছে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নেই। আসলে শ্বাসকষ্টের এমন সমস্যায় ওরা কেউই আগে কোনোদিন ভোগেনি। ওর শ্বাসকষ্টে টিমের সকলেই বেশ ঘাবড়ে গেল। অবশ্য নিলয় সবাইকে সাহস দিল, একটু ওয়েট করলে সব ঠিক হয়ে যাবে বলল। গরম জল খেলো, রসুন চিবোলো। বন্ধ ঘর ছেড়ে প্রচন্ড ঠান্ডা আর হাওয়ার মধ্যে বাইরে এসে বসলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন ঘরে ঢুকে ঘুমানোর চেষ্টা করলো। ঘুমের ওষুধও খেলো। হালকা ফিকে একটু ঘুম এলো। ঘরের মধ্যে পড়ে থাকলো কিছুটা সময়। দুপুর হয়ে গিয়েছে। এখন আর সান্দাকফু থেকে কাছাকাছি কোথাও নেমে যাওয়া যাবে না। অগত্যা নিলয় দাঁত কামড়ে ঠোঁট চিপে রাত কাবার করে এতে পড়ে থাকলো। এই সময় ঘড়ি দেখতে নেই। ঘড়ি দেখলে সময় আরো দীর্ঘ মনে হয়। এক সময় রাত কেটে ভোর হলো। নিলয়ের সারা রাত ঘুমহীন অবস্থায় কেটেছে। ভোর হলে সে সবাইকে বলল, আমি পাহাড়ের রীতি অনুযায়ী নিচে নেমে যাচ্ছি। ওর 4 বন্ধু বলল, তোর সঙ্গে আমরাও নেমে যাব। ওদের কথায় নিলয় আপত্তি করল, বলল, তা হয় না, তোরা ফালুট যা। শিডিউল অনুযায়ী কাল তোরা নেমে আসবি। আমি বরং সান্দাকফু থেকে নেমে গোর্দমে অপেক্ষা করব। কাল তোরা আসবি। ঠিক হয়ে আছে। পরশু শ্রীলেখা থেকে রিম্বিক, সেখান থেকে জিপ নিয়ে দার্জিলিং, তারপর দার্জিলিং থেকে শিলিগুড়ি। কাঞ্চনজঙ্ঘা থেকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে নিলয় নামতে শুরু করলো। ওরা ফালুট যাবে। নিলয় ব্রেকফাস্ট করে বেরিয়েছিল। গুরদুমে এসে যখন পৌঁছলো তখন প্রায় দুপুর। গুরদুমে এসে দেখলো একটাই থাকার জায়গা, কিন্তু আপাতত সেখানে মেরামতির কাজ চলছে, তাই থাকা যাবে না। একজন ঘোড়াওয়ালার সঙ্গে দেখা হলো। সে বলল শ্রীলেখা নেমে যেতে, ওখানে থাকার জায়গা আছে। শ্রীলেখা দারুণ জায়গা। নিলয় শ্রীলেখার দিকে হাঁটা শুরু করলো। এতক্ষণ শ্বাসকষ্ট আর নেই। মাথার যন্ত্রণাও অনেকটা কমেছে, কিন্তু শারীরিক কষ্টেও শরীর ভেঙে আসছে। সেই মানে ভঞ্জন থেকে শুরু। পরপর 4 দিন হাঁটছে ও। তার উপর কাল সারা রাত কোনো ঘুম নেই চোখে। ওর চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। শ্রীলেখা যখন পৌঁছলো তখন বিকেল। হু হু করে পাহাড়ি নদী বইছে।
প্রচন্ড জলের শব্দ। দেখলো নদীর ধারে ছোট্ট মতো একটা কাঠের বাড়ি। বাইরেতে পরপর খানতিনেক ঘর, লম্বা টানা বারান্দা। পাহাড়ি হোটেল বা থাকার ব্যবস্থা যেমন হয়, এটাও তেমনই একটা বাড়ি। নিলয় বাড়িটার বারান্দায় রুকস্যাক ফেলে শুয়ে পড়ল। বাড়ির ভেতর থেকে একজন মাঝবয়সী লোক দৌড়ে এলো। সে নিলয়কে জল দিল। নিলয় জল খেয়ে একটু ধাতস্থ হতে 4 বিস্কুট এনে দিল। নিলয় বলল, একটা ঘর খুলে দাও, আমি থাকবো। লোকটি বলল, আপনি চাটা খেয়ে একটু এগিয়ে যান, 8 কিলোমিটার গেলেই আচ্ছা হোটেল মিলবে। নিলয় বারান্দার উপর পরপর ঘরগুলোর দিকে তাকালো। বলল, এটা হোটেল তো। লোকটা বিব্রত মুখে ঘাড় নাড়ল। নিলয় বলল, আমি এখানেই থাকবো। লোকটা ইতস্তত হয়ে বলল, ইধার হবে না, আপনি আগে যান, আচ্ছা হোটেল মিলে যাবে ওইখানে। নিলয় বলল, আমি আর এক পাও চলতে পারবো না। লোকটা জানালো সে রাতে এখানে থাকবে না, চলে যাবে। তার গ্রাম কাছেই আছে। সে চলে গেলে নিলয়কে দেখাশোনা করবে কে? তাই সে নিলয়কে চা খেতে এগিয়ে যাওয়ার কথা বলছে। ওখানে ভালো থাকার জায়গা আছে, ভালো খাওয়া দাওয়াও মিলবে। লোকটা খুব বিব্রত মুখে দাঁড়িয়ে বলতে লাগলো সে নিলয়ের স্যাক বহন করে দেবে। নিলয় বলল, আমার এখানেও কোনো কষ্ট নেই, আমি আর উঠতে পারছি না, কাল সকালেই একেবারে উঠব। ততক্ষণে নিলয় গা ঝাড়া দিয়ে উঠে সামনের একটা দরজা খুলে ফেলেছে। ঘরটা বেশ সুন্দর, পরিপাটি করা বিছানা। রুকস্যাক টেনে টেনে ঘরের ভেতর ঢুকিয়ে কোনো ক্রমে জুতো মোজা খুলে বিছানায় কম্বল টেনে শুয়ে পড়েছে। লোকটা বলল, ইধার খানা মিলবে না, কোনো রেশন নেই। নিলয় বলল, স্যাকে বিস্কিট, কেক, নুডলস সব আছে। তুমি পারলে আমাকে 1 প্যাকেট নুডলস করে দাও, না হলে কেক বিস্কিটও যথেষ্ট। লোকটা বেজার মুখে স্যাক খুলে নুডলস বের করে রান্নাঘরের দিকে চলে গেল বিড়বিড় করতে করতে। ঘরের পাশ দিয়েই নদীর স্রোত নামছে, জলের আওয়াজে কান ফেটে যাচ্ছে। হয়তো উঠে গিয়ে পিছন দিকে জানলা খুললে জলের ফেনা উড়ে উড়ে ঘরে ঢুকে পড়বে। নিলয় চুপ করে শুয়ে অবিরাম জলের ধ্বনিতে ভেসে যাচ্ছে। এবার তার ভীষণ খিদে পাচ্ছে, কিছু পেটে দিয়েই চোখ বন্ধ করে দেবে। তারপর যা হবে কাল সকালে দেখা যাবে। লোকটা এসে সাদা কলাই করা একটা পাত্র রাখলো, 2 বোতল জলও রাখলো তারই পাশে। ওর দিকে জিওলিনের শিশিটা এগিয়ে দিল নিলয়। সেই জলে জিওলিন মিশিয়ে দিল। লোকটা কাজ শেষ করে জানালো সে আর থাকবে না, চলে যাবে। এবার নিলয়কে একাই থাকতে হবে এখানে। নিলয় খাবারের পাত্র টেনে কোকড়াসে খেতে খেতে বলল, কোনো আলো নেই? সে বলল, না, রাতে এখানে কেউ থাকে না, তাই আলোর ব্যবস্থাও নেই। নিলয় বলল, ঠিক আছে, আলোর দরকার নেই, আমার কাছে টর্চ আছে। নিলয়ের কথা শুনে লোকটা থমকে দাঁড়ালো। জানালো সিজনে এখানে বহুত আদমি আসে, তখন ঝামেলা থাকে না কোনো। এখানে 1-2 থাকলে বহুত ঝামেলা হয়। নিলয় বলল, আমি তো তোমায় আটকাচ্ছি না, কাল সকালে চলে এসো, তাহলেই হবে। কাল আমার বন্ধুরাও এখানে আসবে, আমরা এখানেই থাকবো। লোকটা মুখ ভার করে নিলয়ের দিকে তাকালো, তারপর বলল, হুঁশিয়ার থাকবেন সাহেব, বহুত বুনো জন্তু আছে, একদম দরজা খুলে বাইরে বেরোবেন না।
নিলয় বলল, এই যে আমি দরজা বন্ধ করে কম্বলের তলায় ঢুকবো, আর আমাকে কেউ বার করতে পারবে না। লোকটা চলে যেতে যেতে আবারও বলল, হুঁশিয়ার থাকবেন কিন্তু সাহেব, রাতে একদম দরজা খুলবেন না। কতক্ষণ ঘুমিয়েছিল নিলয় জানে না। ঘুম ভাঙতে শুনল কেউ ঠক ঠক করে দরজায় ঠুকছে। কে? ওদিক থেকে শব্দ এলো, আমি লালচাঁদ বাবু, ধর্মেশ আমাকে পাঠালো, আপনি একা থাকবেন তাই আমি এসছি। নীলয় বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে দিল। জিজ্ঞেস করলো, ধর্মেশকে? সামনে লোকটি বলল, এই বাড়ির কেয়ারটেকার। ওহো, লোকটার নাম জানতেই ভুলে গেছি। নিলয় বলল, তোমার আসার তো কোনো দরকার ছিল না। আমি না এলে আপনি কি একা থাকবেন? এই বাড়িটা ভালো নয় বাবু, একা কেউ থাকলেই বড় ঝামেলা হয়। কিসের কিসের ঝামেলা? জিজ্ঞেস করলো নিলয়। লোকটা মুখ মুছে খসখস করে। আলো অন্ধকারে ওকে দেখলো নিলয়, একজন আধ বুড়ো মানুষ। লোকটা বলল, চোর ডাকাত নয়, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি জেগে আছি। লোকটা যেন একটু সরে গিয়ে ঘরের এক কোণে গিয়ে বসলো। নিলয় বলল, ওই ঠান্ডার মতো ওইখানে বসবে নাকি? তার চেয়ে বরং এখানে এসো, আমার পাশে বিছানায় শুয়ে পড়ো। লোকটা দুহাত রগড়ালো। হ্যাঁ, বহুত ঠান্ডা আছে। তারপর সে এসে পাশের বিছানায় শুলো। নিলয়ের খুব ঘুম পাচ্ছে, দুটো চোখ জড়িয়ে আসছে। তবু সে বলল, গোলমালটা কি সেটা তো বললে না? লোকটা একটু ঘুম ঘুম গলায় বলল, কি দরকার বাবু রাতের বেলা বুড়ি বাত শোনার? আরে বুড়ি বাতটাই বলো না, শুনবো। লোকটা একটু চুপ করে থাকলো, তারপর বলল, 2 বরস আগে এই হোটেলে দুজন ট্রেকার এসেছিল, ওদের দুজনের মধ্যে রাতে বহুত ঝগড়া হয়। এখানকার কেয়ারটেকার পড়ে গেল মাঝে। একজন ট্রেকার সেই কেয়ারটেকারের মাথায় সসপ্যান দিয়ে মারে, সঙ্গে সঙ্গেই সে মারা যায়। নিলয় তাকে থামিয়ে বলল, সে তো 2 বছর আগেকার কথা, কিন্তু এখন কি ঝামেলা হবে? কম্বল থেকে নিজেকে একটু টেনে তুলে সে, তারপর বলে, তবে কি সেই কেয়ারটেকার ভূত হয়ে গোলমাল করছে নাকি? না বাবু, কেয়ারটেকারের এই হোটেলটা প্রাণ ছিল, ট্রেকার আদমিদের সে কোনো বিপদে ফেলবে না। জিজ্ঞেস করলো নিলয়, তবে? তার একটা কুকুর ছিল, নাম তার ঢোল, ইয়া বড় পাহাড়ি কুকুর, গায়ে এত বড় বড় লোম, মিশমিশে কালো। ওর চোখের আলো দেখলে বুঝতে পারবেন জানোয়ারটা কত বড়, অন্ধকারে ভালুক মালুক হবে। ওর গলায় চওড়া লোহার ব্যান্ড লাগানো থাকতো, যাতে ভালুক নেকড়ে বাঘ না ধরতে পারে। নিলয় প্রায় উঠে বসলো, তারপর বলল, পাহাড়ি কুকুর, হিমালয়ান ম্যাস্টিফ। আচ্ছা, তারপর? লালচাঁদ বলল, কুকুরটা দুজন ট্রেকারকে সেই রাতেই ছিঁড়ে টুকরো টুকরো করে পাহাড়ে চলে যায়। কুকুরটা পাগল হয়ে গেছে বাবু, ও সারাদিন ধরে এই হোটেলের ওপর নজর রাখে। এখানে কেউ এলেই ও রাতে হামলা চালায়, সুযোগ পেলেই ছিঁড়ে টুকরো টুকরো করে রেখে দিয়ে যায়। লালচাঁদের কথা শেষ হলো না,
হঠাৎই মনে হলো কেউ যেন এসে দরজায় আঁচড়াচ্ছে। নিলয়ের সারা শরীর শিরশির করে উঠল। দরজায় আঁচড়ের শব্দটা আস্তে নয়, বেশ জোরে। শৃঙ্খলার প্রথম জলের শব্দের ভিতর মুখের আঁচড়ের আওয়াজটা বেশ স্পষ্ট। আওয়াজটা ক্রমশ বাড়ছে। নিলয় বিছানার উপর উঠে বসলো। লোকটা আগে উঠে বসেছে। বিছানা ছাড়বেন না, বিছানা ছেড়ে নামবেন না আপনি, ও বড় খতরনাক চিজ। নিলয় জিজ্ঞেস করলো, ও কি আর কোনো ট্রিকার কি মেরেছে? হ্যাঁ বাবু, একজন ওর হামলায় রাতে ঘরের ভেতর দম বন্ধ হয়ে মরেছে, আর একজন শৃঙ্খলার জলে ঝাঁপ দিয়ে। হারমিস তো এসব কথা আমায় কিছু বলেনি। লোকটা গায়ের কম্বল সরালো। আপনাকে বহুত হুঁশিয়ারি দিয়েছে ও বাবু, আপনি শোনেননি। আমি আছি বাবু, আপনার কোনো ভয় নেই। লালচাঁদ বিছানা ছেড়ে নামলো। নিলয় দেখলো ওর হাতে লম্বা একটা লাঠি। লাঠিটা সে কাঠের মেঝেতে ঠুকলো, দরজার উপর দড়াম দড়াম করে মারলো। খেউ খেউ করছে কুকুরটা, ডাকছে। ভাগ, ভাগ আছে, ভাগ। দরজার ওপারে কুকুরটা যেন দরজাটা ভেঙে ফেলবে। লালচাঁদ বলল, বাবু আমি একটু বাইরে যাচ্ছি, কুকুরটাকে তাড়িয়ে দিয়ে আসি, নইলে সারা রাত ঘুমোতে দেবে না আপনাকে। সর্বনাশ, তুমি দরজা খুলবে নাকি? দরজা না খুললে তো দরজা ভেঙে ফেলবে। নিলয় বলল, একটা খাট তুলে আমরা দরজার গায়ে ঠেসে ধরি, তাহলে আর ঢুকতে পারবে না। তুমি বাইরে গেলে তো ও তোমাকে ছাড়বে না আর। লালচাঁদ বলল, কোনো ভয় নেই বাবু, ও আমাকে কিচ্ছু করবে না। আপনি এখানে আসুন, আমি বাইরে গেলেই আপনি দরজাটা বন্ধ করে দিবেন। নিলয় কাঁপতে কাঁপতে উঠে এলো। লালচাঁদ দরজা খুলে ফেলল। প্রবল জলের শব্দ আরো তীব্র হয়ে ঢুকে পড়ল ঘরের ভিতর। দরজার ওপারে চাঁদের আলো। নিলয় দেখল জন্তুটা যেন লাফিয়ে উঠল। লোকটা ভয়ঙ্কর জোরে চিৎকার করলো, হাতের লাঠিটাও তুলল। নিলয় প্রাণপণে দরজাটা বন্ধ করে দিল। বাইরে ঝটাপটির শব্দ। নিলয় ঠক ঠক করে কাঁপছে। হুড়মুড় দুর্মুর শব্দ, কুকুরের ঘেউ ঘেউ ডাক আর লোকটার বিকট গলার আওয়াজ অন্ধকারে ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ছে চারিদিকে। একসময় সবকিছুই থেমে গেল। চারদিক নিস্তব্ধ, যেন নদীর জলের আর কোনো আওয়াজ নেই। নিলয় দরজার সামনে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ। ওর সারা গা পাথর হয়ে গেছে। মনে মনে ভাবছে, লালচাঁদ আর ফিরল না কেন? ওর কি কিছু হয়ে গেছে নাকি? হঠাৎ সে শুনল দরজার সামনে কারা যেন কথা বলছে। কেউ একজন চিৎকার করলো, কেউ আছেন? কই হ্যাঁ? কারা দমদম করে নিলয়ের পাশের ঘরের দরজা ঠুকছে। সম্বিত ফিরে বলল, নিলয় কে? ওইখান থেকে শব্দ এলো, আমরা ট্রেকার, সান্দাকফু থেকে নামছি। রাস্তা হারিয়ে ফেলে জঙ্গলের দিকে চলে গিয়েছিলাম। একটু দরজা খুলুন, আর দাঁড়াতে পারছি না, প্রচুর ঠান্ডা বাইরে। নিলয় দরজাটা খুলল। দুজনে হুড়মুড় করে ঢুকে পড়ল ভেতরে। নিলয় বুঝতে পারল তারই বয়সী দুজন। সে দরজাটা বন্ধ করে তার বিছানায় গিয়ে উঠে বসলো। একটা ছেলে বলল, থ্যাংক ইউ, আপনি যদি আজ দরজা না খুলতেন আমাদের সারাটা রাত বারান্দাতেই থাকতে হতো। নিলয় বলল, ধন্যবাদ আপনাদেরই প্রাপ্য। আমি একা একা কি যে করতাম, উফ, কি
যে দুঃসহ রাত কাটাচ্ছি, এবার একটু স্বস্তি পাবো। ওরা বিছানার উপর বসলো। ওথায় একজন বলল, এই তো এখানে একটা দারুণ বিছানা আছে, আরাম করে ঘুমানো যাবে। নিলয় বলল, আপনারা বরং ওই দিকের বিছানায় শুয়ে পড়ুন, এখানে আর একজন আছে। আর একজন কে আছে? কোথায় গেল সে? এই তো এইখানেই ছিল। আসলে একটা ঝামেলা হয়েছে, পাগলা একটা কুকুর হামলা করেছিল, লোকটা লাঠি নিয়ে কুকুরটাকে তাড়াতে গেছে। একজন বলল, আপনি কি লালচাঁদের কথা বলছেন? ওর কুকুর পাগলা হবে কেন? ওরাই তো লালচাঁদের পোষা কুকুর। আমার ছুরি খেয়ে কবে সে মরে পচে ভূত হয়ে গেছে। তারপর একজন বলল, লালচাঁদের ওই বিছানায় শোয়া বার করছি, ওই বিছানা আমি শোবো। ও যদি শোয়া নিয়ে একটা কথা বলে, এই সসপ্যান দিয়ে ওর মাথা মেরে ফাটাবো। নিলয় দেখলো ছেলেটার হাতে একটা সসপ্যান। আর একজন বলল, আপনার কোনো চিন্তা নেই, কুকুরটা একবার এই ঘরে ঢুকুক না, ওর পেট আবার ভাসিয়ে দেবো ওই ছুরি দিয়ে। তার হাতে একটা ছুরি, সে অন্ধকারে তুলে নাচাচ্ছে। নিলয় বিড়বিড় করলো, আপনারা আপনারা লালচাঁদকে চেনেন? ততক্ষণে দরজার ওপারে কেউ যেন এসে দাঁড়িয়েছে। দরজায় টোকা পড়লো। বাবু খুলুন, আমি এসে গেছি, আপনার কোনো ভয় নেই, আমি ওকে জঙ্গলে তাড়িয়ে দিয়েছি। নিলয়ের বুক ঠিপ ঠিপ করে উঠছে, হৃৎপিণ্ড যেন লাফাচ্ছে। নদীর জলের শব্দের সঙ্গে এক টানা ঝিঁঝির ডাক চারপাশ জুড়ে বয়ে যাচ্ছে। ঘরের ভেতর অন্ধকার ভয়ঙ্কর গাঢ় হয়ে আসছে। নিলয়ের আবার শ্বাসকষ্ট হচ্ছে, মাথার যেন কেউ মুখের ভেতর ফেলে দাঁতে চেপে ধরেছে। বাবু খুলুন, শুধু কুকুর নয় বাবু, ওই ট্রেকার দুটো বহুত ঝামেলা করে, লালচাঁদ থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না বাবু। নিলয় শুনল কেউ যেন ঘরের ভেতর ফিসফিস করলো। আজ লালচাঁদ একা, কুকুরটা নেই, ওকে আজ আবার মারবো, ওর মাথার খুলি ভেঙে দেব। এই, আপনি দরজাটা খুলে দিন, আমরা ঘরের ভেতর লুকিয়ে আছি। নিলয় উঠল টলতে টলতে, তার দম বন্ধ হয়ে আসছে। সে খুব জোরে শ্বাস টানতে টানতে দরজাটা খুলে দিল। লালচাঁদ, তোমার কুকুরটা কোথায় গেল? ওকে ডাকো। ও তো জঙ্গলে গেছে বাবু। ওরা এসে গেছে, ওরা তোমাকে মেরে দেবে। কারা? ও, আপনি বাইরে যান বাবু, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছি। নিলয় বলল, তোমাকে আমি ঘরের ভেতর একা যেতে দেবো না, কুকুরটাকে ডাকো, কুকুরটা নিয়েই তুমি ঘরে ঢোকো। লালচাঁদ। লালচাঁদ জঙ্গলের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ আওয়াজ তুলল। মুহূর্তের মধ্যে জঙ্গল ভেঙে এক বিশাল কুকুর এসে দাঁড়ালো লালচাঁদের সামনে। লালচাঁদ কুকুরটার মাথায় গলায় হাত বুলিয়ে ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল। দরজা দিয়ে বেরিয়ে বারান্দার এক কোণে জ্ঞান হারিয়ে পড়ে গেল নিলয়। পরদিন সকালে ধর্মে শেষে দেখল নিলয়ের মাথার নিচে বালিশ, গায়ে ডাবল কম্বল চাপিয়ে বারান্দায় আরামে ঘুমোচ্ছে সে। শেষ হলো একটি ভৌতিক গল্প, কালো কুকুর। আজ আপনাদের জন্য আরো একটি ভৌতিক গল্প, অনিন্দিতা গোস্বামীর লেখা ল্যাপটপ।
জয়েন্ট এন্ট্রান্সে বেশ পেছনের দিকে র্যাঙ্ক হলো তুতানের। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া গেল না। সেই ভর্তি হতে হলো প্রাইভেট কলেজেই। তুতানের বাবা সুজয়বাবু গোপালনগর বিদ্যাপীঠের পিটি টিচার। একার চাকরিতে সংসার চালিয়ে ছেলেকে প্রাইভেট কলেজে ভর্তি করতে বেশ একটু অসুবিধাই হয়েছিল তার। তবু তিনি ছেলের শখ পূরণে বাধা দেননি। হাজার অসুবিধা সামলেও টাকা পয়সার বন্দোবস্ত করে ছেলেকে ভর্তি করে দিয়েছিলেন কলেজে। শুধু তো ভর্তি নয়, ভর্তির পরে হোস্টেল, তারপর আজ এটা কাল সেটা লেগেই আছে। বেশ একটু চাপের মধ্যেই পড়েছিলেন সুজয়বাবু। বাবারই অসুবিধার কথা একেবারেই বোঝে না তুতান তা নয়, বোঝে, কিন্তু সেই বা কি করবে? সেও যে নিরুপায়। কিছু কিছু জিনিস তার না কিনলেই নয়। যেমন কিছুদিন হলো একটা ল্যাপটপ খুব দরকার তুতানের, কিন্তু সংকোচে কিছুতেই সে কথাটা বলতে পারছে না বাবাকে। অবশ্য বলবো না করে শেষমেশ তাকে বলতেই হলো। সুজয়বাবু ছেলের কোনো কথায় না করেননি কোনোদিন। একটু চিন্তিত মুখে বললেন, দাঁড়া তুতান, দেখি কি করা যায়। একটা ল্যাপটপের তো অনেক দাম রে। দেখি সেকেন্ড হ্যান্ড কোনো ল্যাপটপ পাওয়া যায় কিনা, একটু সবুর কর কয়েকদিন। তোতান বলল, সে তুমি ভেবো না বাবা, কোনো তাড়া নেই, ধীরে সুস্থে দিলেই হবে। শেষ পর্যন্ত একদিন ল্যাপটপ বুকে করে নিয়ে সুজয়বাবু পৌঁছলেন ছেলের হোস্টেলে। ল্যাপটপ পেয়ে তোতান তো আনন্দে আত্মহারা, জড়িয়ে ধরল বাবাকে। সুজয়বাবু বললেন, মডেলটা একটু পুরনো বুঝলি, তবে কন্ডিশন খুব ভালো, আশা করি তোর কোনো অসুবিধা হবে না। হোস্টেলে প্রায় সবারই ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশনও আছে, শুধু তারই ছিল না। দুদিনের মধ্যেই সে ইন্টারনেট কানেকশনও নিয়ে নিল। তারপর দ্রুত পেন্ডিং কাজগুলো সারতে লাগলো। তাদের হোস্টেলে এক এক ঘরে দুজন করে ছাত্র থাকে। তার ঘরে থাকে তারই ক্লাসের সুতীর্থ। সুতীর্থর শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, খুব জ্বর। প্যারাসিটামল খেয়েও জ্বরটা ঠিক কমছে না সেইভাবে। ডাক্তারবাবু ব্লাড টেস্ট করতে বলেছেন। ব্লাড টেস্টের রিপোর্ট পাওয়া গেল টাইফয়েড বেরিয়েছে। হোস্টেল থেকে বলা হলো বাড়ি চলে যেতে। ওর মা বাবা এসে ওকে বাড়ি নিয়ে গেল। সুতীর্থ বাড়ি চলে গেলে তুতানের মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু একা থাকতে তুতানের খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই তাদের বাড়িতে বাবা তার জন্য বানিয়ে দিয়েছিল একটা ছোট্ট ঘর। সেই ঘরটাই যেন তার জগৎ। পড়াশোনা, গান শোনা, জানলা দিয়ে বাইরে বাগানের দিকে তাকিয়ে বসে থাকা, এমনকি বন্ধুরা এলে বসে আড্ডা দেওয়া, সবই ওই ঘরে। দরজা বন্ধ করে দিলে যেন বাড়ি থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ হয়ে যায় এটা। বরং প্রথম প্রথম হোস্টেলে এসে বেশ অসুবিধাই হতো তার। এক ঘরে সবসময় আর একজন। ধীরে ধীরে অবশ্য অভ্যাসটা হয়ে গিয়েছিল। সুতীর্থর সঙ্গে ভাবও জমে গিয়েছে খুব। তার ঘর ফাঁকা পেয়ে বন্ধুরা হৈ হৈ করে আড্ডা দিতে চলে এলো তার ঘরে। হোস্টেলের এই আর এক সমস্যা, পড়ার নির্দিষ্ট কোনো সময় পাওয়া যায় না। কিছু কিছু ছেলে এমন ডিস্টার্ব করে যে বলবার মতো নয়। বাবা এত কষ্ট করে তাকে পড়াচ্ছে, ভালো রেজাল্ট তাকে করতেই হবে। একে তো জয়েন্টে এত পিছনে র্যাঙ্ক করে প্রাইভেট কলেজে পড়ানোর বিশাল ব্যয়ভার বাবার কাঁধে চাপিয়ে দিয়েছে সে। আবারও যদি খারাপ রেজাল্ট হয়, ক্যাম্পাসিং এ যদি ভালো চাকরি বাকরি না পায়, তবে বাবাকে সে মুখ দেখাবে কেমন করে? গ্লোবাল ওয়ার্মিং এর উপরে একটা প্রজেক্ট জমা দিতে হবে দুদিনের মধ্যেই।
এক্ষুনি নেট খুলে বসা দরকার। ছটফট করতে লাগলো সে মনে মনে। খাওয়ার বেল পড়তেই সব চলে গেল ডাইনিং এ। খাওয়ার পরে সব যে যার ঘরে। দরজা ছিটকিনি তুলে সব কাগজপত্র ছড়িয়ে দিয়ে বসলো তুতান। কিন্তু এতক্ষণের আড্ডায় মাথার মধ্যেটা ঘেঁটে গেছে একেবারে। যেভাবে সে সব সাজিয়েছিল মনে মনে তা এলোমেলো হয়ে গেছে। আবার একটু পড়ে নিতে হবে। তুতান পড়তে লাগলো যেটুকু কাজ সে এগিয়েছিল ইতিমধ্যে। পড়তে পড়তে রাত গড়িয়েছে। ঝমঝম করে বৃষ্টি নামলো বাইরে। ঘড়ি দেখলো তুতান, 1:30। লাফ মেরে উঠল সে। এক্ষুনি ইন্টারনেট খুলে বসা দরকার। সকালে ছেলে পেলে বড্ড বিরক্ত করে কাজে মাঝে গুছিয়ে কাজ করতে দেয় না তারা। ঠিক যেমনই ভাবা তেমনই কাজ। তাড়াতাড়ি উঠে সে ল্যাপটপটা খুললো, ইন্টারনেট অন করলো। কিন্তু এ কি, গুগল সার্চ না এসে এটা কি? বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো তুতানের। কোথা থেকে কি একটা এসে গেছে রে বাবা। সে মনে মনে ভাবতে লাগলো। সাদা মনিটরে রক্তের মতো লাল রং দিয়ে লেখা গিভ মি সাম ব্লাড, মানে আমাকে একটু রক্ত দাও। তাড়াতাড়ি কানেকশনটা কেটে বেরিয়ে আসতে গেল তুতান। কিন্তু এ কি, কানেকশন কিছুতেই কাটছে না, বরং অক্ষরগুলো থেকে টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো রক্ত। বারবার তুতান এটা ওটা বন্ধ করতে লাগলো ল্যাপটপকে বন্ধ করবার জন্য, কিন্তু কিছুতেই ওটা বন্ধ হলো না। একটা গুমোট গরমে হাঁসফাঁস লাগছিল তুতানের, যেন দম বন্ধ হয়ে আসবে। সঙ্গে একটা তাজা রক্তের আঁশটি গন্ধ ঘরময়। তুতান মরিয়া হয়ে মনিটরে হাত ছোঁয়ালো, যেন হাত দিয়ে মুছে দেবে সে অক্ষরগুলো। অমনি হাতটা আটকে গেল মনিটরে। ভয়ে তুতান চিৎকার করে উঠল। চিৎকার করে উঠতেই দপ করে আলো বন্ধ হয়ে গেল মনিটরের। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল ল্যাপটপটাও। ছিটকিনি খুলে তুতান বেরিয়ে এলো বারান্দায়। বারান্দায় বেরোতেই ছাট এসে খানিক ভিজিয়ে দিল তুতানকে। সে পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো পাশের ঘরের। পাশের ঘরের দরজা খুলছে না দেখে তার পাশের ঘরের দরজা ধাক্কালো। তখনও তার হাতে চটচট করছে রক্তের মতো কিছু একটা। দরজা খুলে বেরিয়ে এলো সৌরভদা। জিজ্ঞেস করলো, কি রে, এত রাতে দরজা ধাক্কাচ্ছিস কেন? ভালো করে কথা বলতে পারছিল না তুতান। তার জিভ জড়িয়ে আসছিল, থরথর করে কাঁপছিল সে। কোন রকমে সে বলল, সৌরভদা, আমার ল্যাপটপে কি সব আজে বাজে লেখা আসছে। সৌরভ তার চেয়ে 1 বছরের সিনিয়র। তাদের পরদিন একটা সেমিস্টারের পরীক্ষা আছে। সে বলল, এত রাত্রে তোর ল্যাপটপ খোলার দরকার কি? ঘুমের মধ্যে কি সব দেখেছিস? যা ল্যাপটপটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়। তুতান কাঁদো কাঁদো হয়ে বলল, সৌরভদা, আমার ভীষণ ভয় করছে, আমাকে তোমাদের ঘরে একটু শুতে দেবে? সৌরভ বলল, একটা বিছানার মধ্যে কি করে গাদাগাদি করে শুবি? কারোরই তো ঘুম হবে না, কাল আবার আমার পরীক্ষা। আচ্ছা দাঁড়া, তোর ঘরে একটা বেড ফাঁকা আছে না? চল, আমি তোর ঘরে গিয়ে শুচ্ছি। সৌরভ একটা গেঞ্জি পরে তুতানের ঘরে সুতীর্থর ফাঁকা বেডটা এসে শুয়ে পড়ল। ঘুমেও পড়লো কিছুক্ষণের মধ্যে। তুতানের কিন্তু ঘুম এলো না। ঠায় তাকিয়ে রইল বিছানায় শুয়ে শুয়ে। টিক 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 করে টেবিল ঘড়িতে রাত পেরিয়ে যাচ্ছে একটু একটু করে। মাথার কাছে টিপয় থেকে বোতল নিয়ে একটু জল খেলো তুতান। আবার শুয়ে পড়ল। তখন আনুমানিক রাত 3টে হবে।
ফট করে টেবিলের ওপর খুলে গেল ল্যাপটপটা। ঘরময় সেই আষ্টে গন্ধ আর কোমট গরম। মনিটরের সাদা স্ক্রিনে রক্ত দিয়ে ফুটে উঠল লেখা, লেট মি লিভ, আমাকে একটু বাঁচতে দাও। ফ্যাস ফ্যাসে গলায় তুতান ডাকলো, সৌরভদা, কিন্তু গলা দিয়ে সেভাবে স্বর বেরোলো না। সৌরভ পিছন ঘুরে শুলো। তুতান ঘামতে লাগলো তরতর করে। প্রাণপণে চিপে চোখ দুটো বন্ধ করে রাখলো সে। চোখ বন্ধ অবস্থায় তার মনে হলো ল্যাপটপটা তার দিকে এগিয়ে আসছে। চোখ বন্ধ অবস্থায় গোঙাতে গোঙাতে কখন যেন সে সংজ্ঞা হারিয়ে ফেললো। জলের ছাপটা মুখে লাগতেই চোখ মেলে তাকালো তুতান। দেখলো সৌরভ তা মুখের ওপর ঝুঁকে রয়েছে। জানলার কাঁচ ভেদ করে ঘরে এসে পড়েছে ঝলমলে রোদ্দুর। চোখ মেলতেই সৌরভদা বলল, কি রে, কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? ভয় পাইয়ে দিছিলি। তুতান সৌরভের হাতটা ধরে বলল, সৌরভদা, রাতে আবার কি? ল্যাপটপটা না, ল্যাপটপের ভূত দেখছি তোর মাথা থেকে নামছেই না। শোন, এখন তো আমার পরীক্ষা, এখন তো ল্যাপটপ খুলে আমার বসলে চলবে না। বিকেলে পরীক্ষা দিয়ে এসে তোর ল্যাপটপটা নিয়ে বসবো, কেমন? কিভাবে কোনো একটা হরর সাইটে ঢুকে গেছিস হয়তো। এখন তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি। গরম গরম চা খা, দেখ ফ্রেশ লাগবে। আর ঘাবড়াস না, আজ রাতেও আমি তোর ঘরেই শোবো। চা নিয়ে সে সৌরভ বলল, এখন তো আর কোনো চিন্তা নেই, দিনের আলো ছটফট করছে। আমি আমার ঘরে গেলাম, পরীক্ষা দিতে বেরোবো, একটু গোছগাছ আছে তো। ইতিমধ্যেই ঘটনাটা চাউর হয়ে গেছে এ ঘর ও ঘর। সৌরভ তুতানের ঘর থেকে বেরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্তারিতভাবে 5 জনকে বলছিল ঘটনাটা। ঠাস করে কাপ ভাঙার শব্দে দৌড়ে এলো ঘরে। সৌরভের পিছু পিছু আর সবাইও এলো ঘরে। দেখলো টেবিলের পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে তুতান। সৌরভ তুতানকে 2 হাতে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তুতান কোনো কথা না বলে আঙুল উঠিয়ে টেবিলের উপর দেখালো। সবাই ঝুঁকে টেবিলের উপরে দেখলো 1 ফোঁটা রক্ত পড়ে আছে, আর তাকে গোল করে ঘিরে আছে কালো ডেউ পিঁপড়ে। সবাই বেশ ঘাবড়ে গেল এটা ভেবে যে রক্ত কোথা থেকে এলো। সৌরভ বলল, না, সুপারকে ব্যাপারটা জানাতে হচ্ছে তো। তোদের যাদের পরীক্ষা নেই তারা সুপারের কাছে যা। হিউগো অবশ্য ওদের মধ্যে থেকে বলল, দেখ, তুই আবার নখ টক কাটতে গিয়ে আঙুল কেটে ফেলিসনি তো? তুতান ঘাড় নাড়ল, বলল, দেখ, আমার দুটো হাত দেখ, দুটো পাও দেখ, আমার কিছুই হয়নি। সুপার এসে বললেন, তোমরা আর খেয়ে দেয় কোনো কাজ পাও না? 1 ফোঁটা রক্তের জন্য আমি কি তদন্ত কমিশন বসাতে যাব নাকি? তারপর তুতানের দিকে ফিরে বললেন, আর তোমার যদি এখান থাকতে অসুবিধা লাগে, কদিন বাড়ি থেকে ঘুরে এসো। এইভাবে আমি হোস্টেলের পরিবেশ নষ্ট করতে দেব না। ঘরে এসে তুতান ফোন করলো মাকে। মাগো, তোমরা আজই চলে এসো আমার কাছে, আমি মরে যাব মা। মা উতলা হয়ে বললেন, কি হয়েছে তুতান? ওরকম করছিস কেন? র্যাগিং ট্যাগিং নাকি? তুতান কেঁদে পড়ল ফোনে। না মা, না, অত কথা ফোনে বলা যাবে না, তোমরা আজই চলে আসো। মা বললেন, আজ কি করে যাবো রে? তোর বাবার স্কুল থেকে ফিরে রওনা হতে তো তো সেই সন্ধে। তবে কখন গিয়ে পৌঁছবো? বরং কাল ভোরবেলা রওনা হয়ে পড়বো। তুতান কোকিয়ে উঠল। আরো একটা রাত মা,
আমি যদি না বেঁচে থাকি? মা বললেন, আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি রওনা হয়ে পড়ছি। সারাদিন সবাই হুমড়ি খেয়ে পড়লো তুতানের ল্যাপটপের ওপরে। তন্ন তন্ন করে খুঁজলো বিভিন্ন সাইট, কিন্তু কেউ কিচ্ছুটি পেল না। দিব্যি সুন্দর মেশিন, সবকিছু ঠিকঠাক। তুতানের মা বাবার এসে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। এসে সব শুনলেন তুতানের কাছে। সুবড় বললেন সব, বিরক্তি আড়াল না করে। সুজয়বাবু তুতানের মাথায় হাত দিয়ে বললেন, ঠিক আছে, কোনো কারণে ভয় পেয়েছিস হয়তো, কদিন বাড়ি থেকে ঘুরে আসবি, সব ঠিক হয়ে যাবে। সেদিন অনেক রাত হয়ে গেছে দেখে গেস্ট রুমে রাতটা কাটিয়ে পরের দিন সকালে যাওয়া মনস্থির করলেন। সৌরভ বলল, কাকু কাকিমা, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি ওর কাছেই থাকছি। তুতানের মা বললেন, তুতান না হয় আমাদের কাছে আজকে সুখ। সৌরভ বলল, এটুকু চৌকিতে আপনারা দুজনে শোবেন, এর মধ্যে আবার ও কোথায় যাবে? আপনি কোনো চিন্তা করবেন না কাকিমা, আমি তো আছি। সৌরভ বলল, তুতান তুই ঘুমো, আমি জেগে আছি। আমি আজ রাত জাগবো, আমার কিছু কাজও বাকি আছে, সেগুলো করব। তুতান নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ভোর রাতে গায়ে অসহ্য জ্বলুনি আর সেই হাঁসফাঁস গরম। ঘুম ভেঙে এলো তুতানের। আঙুলের ডগাগুলোয় কে যেন পিন ফুটিয়ে দিচ্ছে তার। ধর্মড়িয়ে উঠে বসে সে দেখলো ল্যাপটপ খুলে গেছে যথারীতি, আর মনিটরের স্ক্রিন জুড়ে শুধু রক্তের ধারা আজ, আর কিচ্ছু লেখা নেই। সে আবার কুঁকিয়ে উঠল। ওর চিৎকারে ধর্মর করে উঠল সৌরভ। আলো জ্বলল, দেখলো ল্যাপটপটা খুলে পড়ে রয়েছে টেবিলে, কিন্তু তার আলো নিভে গিয়েছে। তুতান কাঁদতে কাঁদতে আঙুলগুলো দেখালো সৌরভকে। সৌরভ দেখলো তুতানের প্রত্যেকটা আঙুলের ডগায় জমে আছে বিন্দু বিন্দু লাল রক্ত। এবার সৌরভ ঠকঠক করে কাঁপতে লাগলো। তখন প্রায় ভোর হয়ে এসছে। দরজায় দরজায় গিয়ে ধাক্কা ধাক্কিতে সবাইকে ডাকলো। সবাই এসে জড়ো হয়ে গেল তুতানের ঘরে। খবর পেয়ে সুজয়বাবু ছুটে এলেন। তুতানের হাতের ওই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন তিনি। ছেলে আর ল্যাপটপ সহ রওনা হয়ে গেলেন বাড়ির দিকে। যে দোকান থেকে ল্যাপটপটা কিনেছিলেন সুজয়বাবু, ছেলেকে নিয়ে সেই দোকানে গেলেন। বললেন, এই ল্যাপটপটা আমি ফেরত দেব। দোকানের মালিক বলল, আমি এখন আর পুরনো জিনিস বেচি না, তাই এটা আমি আর নিতে পারবো না। সুজয়বাবু বললেন, নিতে পারবেন না যখন, তখন বলুন এটা আপনি কার কাছ থেকে কিনেছিলেন। সে এতদিন আগের কথা কি করে আর বলা যায়? তুতান বলল, বলতেই হবে আপনাকে, না হলে কিন্তু থানায় গিয়ে রিপোর্ট করব আপনি চোরাই মাল বেচছেন বলে। এই কথায় ঘাবড়ে গিয়ে দোকানদার দাঁড়ান দাঁড়ান, দেখছি। বলে কম্পিউটার খুলে বললেন, মিসেস অরুণা ত্রিবেদী, 128/A চন্দ্র বিশ্বাস রোড, কলকাতা 37। সুজয়বাবু বললেন, ধন্যবাদ। তারপর তুতানকে বললেন, চ ইন্দ্র বিশ্বাস রোড থেকে ঘুরেই আসি। তুতান বলল, সেখানে গিয়ে কি করবে বাবা? সুজয়বাবু বললেন, চ না, দেখাই যাক না কি হয়। বেশ পুরনো আমলের দোতলা বাড়ি। বেল টিপতে একটা অল্প বয়সী মেয়ে বারান্দা দিয়ে ঝুঁকে জিজ্ঞেস করলো, কাকে চাই? সুজয়বাবু ঘাড় উঁচু করে বললেন, অরুণা ত্রিবেদী আছে? কিছুক্ষণ পর মেয়েটি দরজা খুলে বসতে বলল, মাইজি আসছেন। সে আবার জিজ্ঞেস করলো, তারা চা নেবেন নাকি কফি? সুজয়বাবু বললেন,
না না, আমরা কিছুই খাবো না, শুধু একটু কথা বলে চলে যাব। মেয়েটি 2 গ্লাস জল এনে সামনের টি টেবিলে রাখলো। ঘরটা ছিমছাম সাজানো। কিছুক্ষণ পরেই ঘরে এসে ঢুকলেন এক সুদর্শনা ভদ্রমহিলা। হ্যাঁ, আমি অরুণা ত্রিবেদী আছি। বলুন কি দরকার? ভদ্রমহিলা মোটা সোটা গোলগাল, বয়স 54 বছর মতো হবে। ধবধবে সাদা শাড়ি, সাদা ব্লাউজ, গলায় একটা সরু সোনার চেন। সুজয়বাবু বললেন, কিছু মনে করবেন না, আপনি কি কিছুদিন আগে একটা ল্যাপটপ বিক্রি করেছিলেন? ভদ্রমহিলা ভুরু কুঁচকে তাকালেন, বলেন, হ্যাঁ, কেন বলুন তো? কেন বিক্রি করেছিলেন একটু বলবেন? যার ল্যাপটপ সেই রইল না। আমি আর কি করব ওই ল্যাপটপ নিয়ে? আর আমি কি ওসব ব্যবহার জানি? একটু যদি খুলে বলেন। ওটা আমার স্বামীর খুব পছন্দের জিনিস ছিল। তখন সবে সবে এখানে ল্যাপটপ এসেছে, তখনই উনি ওটা কিনিয়েছিলেন। ওকে ওর ভাই ভাড়াটে গুন্ডা লাগিয়ে মেরে দিল। সম্পত্তি বাটোয়ারা নিয়ে কাজিয়া চলছিল অনেক দিন ধরে। সল্টলেক, রাজারহাট, কল্যাণী, দুর্গাপুর সব জায়গায় ওরা জলের ট্যাঙ্কগুলো বানাতো। আগে একাই করতো, পরে ভাইকে ভি গাঁও থেকে এনে এই কাজে লাগায়। সেদিন কাজ থেকে ফিরছিল, গাড়ি দাঁড় করিয়ে লোহার ডান্ডা দিয়ে মাথায় মারলো। ওই রাস্তায় এত কম লোক যায়, কেউ দেখতে পায়নি। বহুত হ্যামারেজ হুয়া, অনেক অনেক রক্ত। যখন পুলিশ দেখলো তখন সব শেষ। আমার দেওরজির জেল ভি হয়েছে। আমি ব্যবসা পত্র গুটিয়েই ফেলেছি। টাকা পয়সা যা ব্যাংকে আছে তাতেই আমার চলে যায়। একই লড়কি মেরা ফ্লোরিডায় থাকে। সুজয়বাবু বললেন, চলি মিস ত্রিবেদী। ভদ্রমহিলা বললেন, বললেন না কি দরকার ছিল? তিনি বললেন, আজ একটু তাড়া আছে, আরেকদিন এসে সব বলে যাব আপনাকে, তবে আপনার কোনো ভয় নেই। ভদ্রমহিলা উঠতে উঠতে তুতানের গাল টিপে দিয়ে বললেন, এরকম একটা ছেলের খুব শখ ছিল। ভাই যখন হুজ্জুতি করতো এসে, তখন বলতো আমার যদি একটা ছেলে থাকতো তাহলে কি আমার সঙ্গে কেউ এমন করতে পারতো? ওখান থেকে বেরিয়ে এসে সুজয়বাবু একটা ট্যাক্সিতে উঠে বললেন, মিলেনিয়াম পার্ক চলো। তুতান অবাক হয়ে গেল, বলল, বাবা, এত রাতে মিলেনিয়াম পার্কে কি করবে? সুজয়বাবু বললেন, একটু গঙ্গার ধারের কাছে যাব। গঙ্গার ধারে গিয়ে সুজয়বাবু ল্যাপটপটা ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গায়। ছপাং করে ল্যাপটপটা ডুবে গেল জলে। তুতান চেঁচিয়ে উঠল, এ কি করলে বাবা? সুজয়বাবু বললেন, ল্যাপটপটা ওনার খুব পছন্দ ছিল তো, তাই ওটাকে গঙ্গায় দেওয়াটাই দরকার ছিল। তুতান বলল, অত দামি জিনিস ফেলে দিলে বাবা? তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল গো। সুজয়বাবু তুতানকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, তোর থেকে আমার কাছে কোনো জিনিসই দামি নয় রে। এবার দেখবি তোর আর কোনো সমস্যা হবে না। তোকে এবার একটা নতুন ল্যাপটপ কিনে দেবো আমি। তুতান জাপটে ধরল তার বাবাকে।